কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাস্ত করা এত সহজ নয়, সেটা বিজেপি নেতারাও জানে। তাহলে বিজেপি নেতারা এমন করছেন কেন? তার কারণ আমি দীর্ঘ 40 বছরেরও অধিক দিল্লিতে থেকে সর্বভারতীয় বিজেপিকে, মানে সেই বাজপেয়ী আডবাণীর সময় থেকে মোদি অমিত শাহ বিজেপি সব আমি নিজে দেখছি। আই এম দ্য উইটনেস অফ বিজেপি অ্যাক্টিভিটিস। বিজেপির একটা ব্যাপার আছে, কিন্তু সেটা বিজেপিকেও সেই ডেভিলকে বলে না, শেয়ার দিতে হয়। তো বিজেপি যদি ডেভিল হয় মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসের কাছে, তাহলে সেই ডেভিলকেও, তার শয়তানকেও তার অংশীদারিত্বটা দিতে হয়। তার কারণ এখানে না বিজেপির মধ্যে একটা লাগে রহম উন্নাওয়াই ব্যাপার আছে, অর্থাৎ কিছুতেই ছাড়বো না। মানে যেন মনে হচ্ছে যে অমিত শাহর জীবনে এখন সব থেকে বেশি বড় প্রায়োরিটি সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল জয় করা। মানে দিল্লির মসনদ দখল করে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বসে আছে, পৃথিবীর সব থেকে বড় দল হয়ে গেছে, তাতে মানে ক্ষুদ্র সুখে ভরে না ক্ষত্রিয়ের ক্ষুধা, ওটা ক্ষুদ্র সুখ হয়ে গেছে। এখন ক্ষত্রিয়ের ক্ষুধা হচ্ছে যে কি না কিভাবে যেন তেন প্রকারের না, যাতে আর কি পশ্চিমবঙ্গটা দখল করা যায়। এই যে এত এসআইআর 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 এসআইআর, আরে বাবা, এটা তো বিহারের সময় একসঙ্গে কাজটা শুরু করা যেতে পারতো। এই জিনিসটাই কেউ তো, মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস তো বলছে না এসআইআর করো না, প্রত্যেকটা ভোটের আগেই ভোটার তালিকায় সংশোধন হয়। এটা আর হাতি ঘোড়া কোনো রকেট সায়েন্স নয়। কিন্তু এই যে উদ্দেশ্য প্রণোদিতভাবে যদি তুমি দেরি করে কাজটা শুরু করো, ঠিক সময়ে শেষ করতে না পারো, এবং রাজ্যপাল, নতুন রাজ্যপালকে নিয়ে এসে একটা, মানে তৃণমূল কর্মীদের মধ্যেও একটা শঙ্কা তৈরি হয়েছে যে রাজ্যপালকে সামনে আনা হয়েছে এই জন্যে যে রাষ্ট্রপতি শাসন জারি করে এই নির্বাচনটা তোমরা করতে চাইছো। তো এই সংখ্যাগুলো আগামী দিনে বোঝা যাবে। রাজ্যপাল তো আগের যেরকম রাজ্যপাল যারা ছিলেন, আমি পরপর দুজনের কথা বলতে পারি, আগে যারা ছিলেন জগদীপ ধনখড় কিংবা আনন্দ বোস, এরা প্রচুর কথা বলতেন, তৃণমূলের বিরুদ্ধে বলতেন, রেন অফ টেরার চলছে এসব বলতেন। এই রাজ্যপাল কিন্তু কোনো কথাই বলছেন না, ইনি বেলুড় মঠে যাচ্ছেন, তিনি ঘুরে বেড়াচ্ছেন, মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছে না। কিন্তু মুখ দিয়ে কোনো কথা তিনি বলছেন না, একটা ক্লাসিক্যাল গভর্নরের ভূমিকায় যেন তিনি রয়েছেন। আসলে তার ভূমিকাটাই অতি সক্রিয় ভূমিকা, যেটা রাজভবনের ভেতরে বসে থেকে তিনি করতে পারেন। এটার জন্য বিবৃতি দিয়ে রাজ্যপাল আর কি করতে পারেন? মমতা বন্দ্যোপাধ্যায় শাসন থাকলো বিবৃতি। এবারে বিজেপির রণকৌশলটাই বদলে গেছে। এই যে এত অফিসার বদল, এই অফিসার বদলটা হঠাৎ ইচ্ছে হলো সুব্রত গুপ্ত করে ফেললেন প্রধান পর্যবেক্ষক, এটা তো হতে পারে না। এই লিস্টটা দেখেই মনে হচ্ছে এতগুলো নাম একসঙ্গে, এবং যেভাবে বেছে 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 কাকে করা হয়েছে কাকে করা হয়নি, হ্যাঁ, এগুলো তো পরিষ্কার বোঝা যাচ্ছে। আইপিএস অফিসার তো রাজেশ কুমারও আইপিএস অফিসার, তিনি তো বিজেপি প্রার্থী হয়ে গেলেন। সুতরাং কাকে করা হবে, কাকে করা হবে না, কিভাবে করা হবে, এগুলো তো সবই বিজেপির একটা অঙ্ক আছে। এখন এই খেলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নায়ুটাকে দুর্বল করে দেওয়া, এটা হচ্ছে প্রধান লক্ষ্য। মানে ব্যুরোক্র্যাটদের বদলে দিলে একটা ব্যুরোক্র্যাটদের মধ্যে আতঙ্ক আসছে যে যদি আমার কেরিয়ার শেষ হয়ে যায়, যদি একটা আতঙ্ক তৈরি করা। সুতরাং এখানে একজন এ তার বদলে বি আমলা হলো, তাতে কিন্তু বিরাট কিছু হেরফের হবে না, কিন্তু একটা আতঙ্কর পরিবেশ যদি তৈরি হয়, মানে জেলা শাসকরাও ভয় পাবেন যে আমাকে যদি সাসপেন্ড করে দেয়। প্রত্যেকের জেলা শাসক মানে তারা যথেষ্ট পুরো জীবন পড়ে রয়েছে তাদের কেরিয়ারে। চিফ সেক্রেটারি না হয় রিটায়ারমেন্টের দরজা করা নাড়ছে, কিন্তু একজন জেলা শাসকের ক্ষেত্রে তা নয়, তার তো সারা জীবনটা পড়ে আছে। তাহলে একসঙ্গে এতগুলো জেলা শাসককে পরিবর্তন করে দেওয়া, এটাতে একটা প্যানিক ক্রিয়েট হচ্ছে, এটাতে সবাই ভয় পাবে। এইটা মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নায়ু, যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের সব থেকে বড় শক্তি, এতৎ সত্ত্বেও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় লড়ছেন, এবং তিনি কিন্তু এই স্নায়ুর যে শক্তি, সেই শক্তিটা তার কমে গেছে। এবং আজকের দিনে দাঁড়িয়েও আমি বলছি, দায়িত্ব নিয়ে বলছি, কারণ আমার সাথে বিজেপিরও নেতাদের সঙ্গে কথা হয়, কারণ আমি কিন্তু কোনো জার্সি গায়ে দিয়ে জার্নালিজম করিনি, করবোও না, জীবনে কখনো করবো না। তাতে আমাকে মমতার পক্ষে বললে বলে চটিচাটা, আবার বিজেপির পক্ষে লিখলে বলে মোদির চামচে। সুতরাং আমি ওগুলো নিয়ে মাথায় ঘামাই না। সোশ্যাল মিডিয়া জায়গাটাই এমন হয়ে গেছে, সেটা এইসব করার জন্যই আছে। কিন্তু অবজেক্টিভ রিপোর্টিং যদি করতে হয়, তাহলে আমি বলবো যে বিজেপিরও ইন্টারনাল রিপোর্ট আজকের দিনে দাঁড়িয়ে, আগামীকাল কি হবে সেটা জানি না, এখনো কিন্তু বিজেপির ইন্টারনাল রিপোর্ট, আমি দায়িত্ব নিয়ে বলছি, বিজেপির নেতা, তার নাম তো বলা যাবে না, তিনি আমাকে বলেছেন যে এখনো পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় ভালো রকমভাবে মেজরিটি নিয়ে আসছে। এটা বিজেপি নেতাদেরও ইন্টারনাল রিপোর্ট। এই
মানে রিপোর্টটাকে বদলানো, সেটা তো বিজেপির কাজ। যে সংখ্যাগরিষ্ঠতা আমরা পাচ্ছি না, ৭৭টা এমএলএ অবধি গেছে, এই ৭৭টাকে বাড়িয়ে ১০০টাকে টার্গেট রেখে চলো এবার এগোনো যাক। তার জন্য দেখবে হয়তো আরো প্রশাসক বদল হবে, তার জন্য আরো কত কি হবে আমি জানি না। কত মানে 1984 মানে ৪২ বছর ৪৩ বছর হয়ে গেল আমার সাংবাদিকতা। আমি পশ্চিমবঙ্গই তো সব থেকে বেশি কভার করেছি দিল্লিতে থাকলেও। তো আমি এই রকম ভোট কিন্তু দেখিনি। টিএন সেশনকেও দেখেছি, জেলা শাসক বদলি করা যে যায়, নির্বাচন কমিশনের যে ক্ষমতা আছে সেটা আমাদের টিএন সেশনই প্রথম জানিয়েছিলেন। সুতরাং এমন নয় যে নির্বাচন কমিশন কখনো ডান্ডা নিয়ে ঠান্ডা করবো এই মানসিকতা যে দেখায়নি, তা নয়, কিন্তু এই রকম ভাবে মানে মড়ক লাগিয়ে দেওয়া, এই জিনিসটা কিন্তু জ্ঞানেশ কুমারের আগে আমার মনে হয় না আর কোনো নির্বাচন কমিশনার করেছেন। এখন এটা নির্বাচন কমিশন, স্বরাষ্ট্র মন্ত্রক হচ্ছে নোডাল বডি। প্যারামিলিটারি ফোর্সেরও ডিপ্লয়মেন্ট যে নির্বাচন কমিশন করে সেটা স্বরাষ্ট্র মন্ত্রকের অধীন। প্যারামিলিটারি ফোর্স যেটা আধা সামরিক বাহিনী বা কেন্দ্রীয় বাহিনী, একজন জয়েন্ট সেক্রেটারি থাকে স্বরাষ্ট্র মন্ত্রকের এতে অধীনে কাজ করেন, আইএএস অফিসার সাধারণত হন। তিনি হচ্ছেন নির্বাচন কমিশন আর স্বরাষ্ট্র মন্ত্রকের সেতু। এবং সেটা শুধু ভোটের সময় না, সারা বছর ধরে, এই সারা বছর ধরেই কিন্তু এই যে বিজেপি স্ট্র্যাটেজিটা চেঞ্জ করে ফেলেছে। বিজেপি এখন কিন্তু অনেকগুলো ফেজে, 8টা ফেজে ইলেকশন করলো না। এবারে কিন্তু প্যারামিলিটারি ফোর্সের ডিপ্লয়মেন্ট, ফ্ল্যাগ মার্চ হতো, পুরো 2026-এ 2021-এর যে সমস্ত বিষয়গুলো সেগুলো নেই। কিন্তু যেটা বিজেপি করতে চাইছে সেটা বিজেপি অ্যাচিভ করতে পারেনি বলে করছে। অন্যান্য রাজ্যে কিন্তু এই সমস্ত করার দরকার হয়নি, কিন্তু পশ্চিমবঙ্গে অমিত শাহর আমার মনে হয় রাজনৈতিক কেরিয়ারের জন্য, অমিত শাহ রাজনৈতিক কেরিয়ারের জন্য পশ্চিমবঙ্গ হ্যাজ বিকাম ভেরি ইম্পর্টেন্ট। যদি পশ্চিমবঙ্গে, কেননা উনি এত হাইপ করে নিয়ে চলে গেছেন, মানে এটা পশ্চিমবঙ্গে যদি মমতা বন্দ্যোপাধ্যায় জয়লাভ করে এত কিছুর পরেও, তাহলে যতটা সেটা নরেন্দ্র মোদীর পরাজয় হবে তার চেয়ে বেশি অমিত শাহর পরাজয় হবে। তার ফলে অমিত শাহর কাছে এখন এটা কিন্তু মানে ডু অর ডাই সিচুয়েশন। মমতার ক্ষমতায় আসার থেকেও যেন মনে হচ্ছে অমিত শাহর পরিবর্তনের দায়টা, কেননা তিনি গোটা জায়গায় সেরকমভাবে আজকে দিল্লির লোকেরা ভাবতে শুরু করেছে। আমাকে কালকে একজন বলছিলেন যে अगर नवीन पटनायक के राज्य में अगर हम बीजेपी तो वहाँ भी कुछ नहीं था, वहाँ अगर स्वीप किया तो इस बार पश्चिम बंगाल में भी दादा होगा जरूर। তো এই যে জরুর হোগা, এটাতে একটা অ্যাড্রিনালিন নিঃসরণ বিজেপি কর্মীদের মধ্যে হচ্ছে, তারা উৎসাহিত বোধ করছে। এই উৎসাহটাকে বাড়িয়ে যে রাজ্যে যে দেখো অসন্তোষ যে সরকারের বিরুদ্ধে নেই এটা তো আমি বলছি না, 15 বছর থাকার পরে একটা অ্যান্টি ইনকামবেন্সি থাকবেই। সেটা যদি আমি বলি না একটা ফুরফুরে হাওয়া বইছে, হ্যাঁ আহা আজ কি আনন্দ, আজ কি বসন্ত, সেটা বললে কিন্তু আবার সাংবাদিকতার ক্ষেত্রে বোধহয় তঞ্চকতা করা হয়। আমি সেটা কখনো বলবো না। জেলায় জেলায় অনেক সমস্যা আছে, কিন্তু পশ্চিমবঙ্গের বাঙালি এবং পশ্চিমবঙ্গের বাসীদের কাছে কোনো বিকল্প মমতার ছাড়া এখনো পর্যন্ত ত্রুটি বিচ্যুতি অনেক কিছু থাকতে পারে, কিন্তু আমি রাস্তায় রাস্তায় ঘুরছি, জেলায় জেলায় ঘুরছি, তারা বলছে যে সমালোচনা করছে, কিন্তু তারপরেই বলছে বদলে কে? বিজেপি। ওরে বাবা, মুসলমান সমাজ তো 30% এখনো আছে, তারা কি বিজেপিকে ভোট দেবে? এটা হতে পারে? সুতরাং এবং হুমায়ুন কতটা ভোট কাটবে? এখন ওই যে 2000-3000 করে ভোট যদি ও কেটে নেয়, তাতে হতে পারে যে উত্তরবঙ্গে যে আসনগুলো আরও মমতা বন্দ্যোপাধ্যায় পেত সেগুলো যাতে কম করা যায়, সেটা বিজেপির কাজ বিজেপি করছে। হুমায়ুনকে দিয়ে কিংবা আইএসএফকে দিয়ে কিছুটা মুসলিম ভোট কাটিয়ে যদি বাড়ানো যায়। কিন্তু আবার রাজবংশী, মতুয়া এই ভোটগুলো যেগুলো বিজেপি পেয়েছিল এর আগের ভোটে, এবারে সেগুলো এসআইআর এর জন্য উল্টে তো হিতে বিপরীত হয়েছে বিজেপির জন্য। সুতরাং এগুলো না অনেকগুলো ফ্যাক্টর একসাথে কাজ করছে, আর বিজেপি যেটা করছে সেটা হচ্ছে একটা আবহ তৈরি করা, একটা চালচিত্র তৈরি করা, যেটা গেল রপ্তার। এবং মমতা বন্দ্যোপাধ্যায় তো এখন জেলা প্রচারই নামেনি। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা তো এখনো শুরুই করেনি খেলাটা। সুতরাং তারা যখন জেলা প্রচার শুরু করবেন, এবং বিজেপি এখন যা যা করছে বিজেপির খেলা চলছে, বিজেপির তালিকা যে ঘোষণা হয়েছে অনেক নাম আছে যাদের তো মানে আমরা জানি না তারা কারা। সুতরাং এখনো পর্যন্ত একটা মোদি আর অমিত শাহ তো এখানে মুখ্যমন্ত্রী হবেন না, তারা মুখ্যমন্ত্রী প্রার্থীও হতে পারছেন না। আমি মানছি যে তারা জনপ্রিয় নেতা, গোটা দেশে তারা অনেক মানে রাজ্যে, এবং নরেন্দ্র মোদী এখনো
2014 জনপ্রিয়তা না থাকলেও এখনো নরেন্দ্র মোদীকে আমি যদি বলি যে জনপ্রিয়তা নেই, তাহলে মিথ্যে কথা বলা হবে। তো কিন্তু নরেন্দ্র মোদী তো মুখ্যমন্ত্রী হয়ে এখানে ভবানীপুরে লড়ছেন না। এখন মোদী যেগুলো বলছেন, তার যে বক্তব্য যে পশ্চিমবঙ্গের এরকম পরিবর্তন প্রয়োজন, বাংলাকে আমি সোনায় মুড়িয়ে দেব, বেশ কথা, কিন্তু সেইটা গ্রামে গঞ্জে পৌঁছে দেওয়ার জন্য একটা সাংগঠনিক শক্তি লাগে, তার জন্য জেলায় জেলায় নেতা লাগে। সেখানে তারা মানে দিব্য আছে, তারা ওই কি বলে লক্ষ্মীর ঝাঁপি এবং যুব সাথী সমস্ত প্রোগ্রাম নিয়ে তারা বেনিফিশিয়ারি, তারা উপকার পাচ্ছে, এবং তাদেরকে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে বটবৃক্ষ তলে তাদের যে একটা ছাতার তলা থেকে বের করে নিয়ে এসে বিজেপির ফোল্ডে নিয়ে আসা, তার জন্য কিন্তু একটা সাংগঠনিক শক্তি লাগে। বাসে করে তুমি একটা জনসভার জন্য লোক নিয়ে আসতে পারো, কিন্তু ভোট দেওয়ানোর জন্য এটা কি তোমার মনে হয় যে শুধুমাত্র এসআইআর করে অনেক ভোটার বাদ চলে গেল এবং ভোট সংখ্যা কমে গেল, কম ভোটারদের নিয়ে বুথে বুথে সবাই যারা আসবে তারা এসে বিজেপিকে তারা ভোট দিয়ে চলে যাবে? এটা একটু অতি সরলীকরণ হয়ে যায় না? তার কারণটা হচ্ছে যে মমতার যে ভোট ব্যাংক, সেটাও তো মানতে হবে। মানছি বিজেপির ভোট ব্যাংক আগের তুলনায় বেড়েছে, বাড়তে পারে, ভোটে তো একটা বিরোধী দল থাকবেই, একটা বিরোধী রাজনৈতিক পরিষদ থাকবে না। এটা তো মমতার তো সেরকম ভাবে কখনো দাবি করেনি যে আমি একাই থাকবো, 294টা আসন তো মমতা বন্দ্যোপাধ্যায় পাবে এমনও বলছি না। এমনকি আমার এমনও মনে হচ্ছে যে এবারে সিপিএম বা কংগ্রেসও কিছু আসন তাদের জিরো হয়ে গেছে, জিরোর পরে তো আর নিচে যাওয়া যায় না, এবারে হলে তাদের বৃদ্ধিও হতে পারে। সিপিএম তো বেশ কয়েকজন ভালো প্রার্থীও দিয়েছে, বৃদ্ধতন্ত্র থেকে বের করে তারা তো একটা নবীন তন্ত্রে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। আর ভোট, নো ভোট ফর বিজেপি এবারে খুব জনপ্রিয় স্লোগান হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেই বলেছেন আপনি যদি তৃণমূলকে ভোটও না দেন, বিজেপিকে দেবেন না, কারণ বিজেপি সাম্প্রদায়িক শক্তি, বিজেপি আমাদের পুরো বাংলা সংস্কৃতিটাকে নষ্ট করে দিচ্ছে। এবং সব থেকে যেটা খেলা, যেটা আমি বলবো যে সব শেষের খেলা, যেটা গতবারের ভোটে যতটা না হয়েছে এবার হয়তো বেশি হবে, সেটা হচ্ছে যে বিজেপির এই অতি সক্রিয়তা, বিজেপির এই যে মানে এমন ভাবে একটা করছে যেন মনে হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় কেষ্ট বেটাই চোর। এই জায়গাটা বুমেরাং না হয় বিজেপির জন্য, অর্থাৎ এটা যেন একটা উল্টো না হয়ে যায়। মানে এটা যদি না করে নর্মাল একটা নির্বাচনের মতো করতো, আমার অসন্তোষ আছে, আমি বিজেপিকে সমর্থন করতে পারি, বিকল্প দেখার কথা ভাবছি, ওরা একটা নতুন বাংলা গড়ার স্বপ্ন দেখাচ্ছে, চলো একটা তাহলে ট্রাই করি, এটা এক জিনিস। আর এখন যেটা করছে গায়ের জোরে এসআইআর থেকে নামার প্রত্যেকটা বিষয় না, মনে হচ্ছে যে সমস্ত প্রতিষ্ঠান সবাই মিলে মমতার টুটি চিপে ধরার চেষ্টা করছে, অভিমন্যুর মতো একটা চক্রব্যূহের মধ্যে ঢুকিয়ে যাতে বেরোতে না পারে। এখন এটাতে তো মমতা ভিকটিম স্ট্যাটাস হয়ে যাচ্ছে আবার, যে বাংলার কন্যা, বাঙালিরা এটাতে কিন্তু একটা ভীষণভাবে আন্ডারস্টেটেড বাঙালি অবাঙালি ব্যাপার হচ্ছে, যেটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় করছেন না। মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুরেই কত গুজরাটি, কত পাঞ্জাবি সব ভোটার আছে, মমতা বন্দ্যোপাধ্যায় তো তাদেরকেও বাঙালি মানে বলেই মনে করেন, যে বাংলায় কথা বলে তারা আমাদের পশ্চিমবঙ্গবাসী। কিন্তু সাধারণ মানুষের মধ্যে এটার একটা উল্টো বিপরীত প্রতিক্রিয়া হতে পারে। মোদি অমিত শাহ নিজেদেরকে বাঙালি হিসেবে কতটা প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছে, যে আমরা বাঙালির হয়ে বলছি। উল্টে তুমি যদি না করো তাহলে হিসাব নিতে হবে চুনচুনকে, এবং তুমি যদি আমাকে না মানে ভোট দাও তাহলে ডবল ইঞ্জিন হবে না। এগুলো কিন্তু বাঙালির তো উল্টো প্রতিক্রিয়া হচ্ছে না, তার মানে তুমি গায়ের জোরে ক্ষমতা দখল করতে চাইছো, এটা এক ধরনের সাম্রাজ্যবাদী মানসিকতা। আমার সেই জন্য মনে হয় যে রিপোর্টার হিসেবে, সাংবাদিক হিসেবে আমার কাছে এই ভোটটা খুবই চিত্তাকর্ষক, কিন্তু দুশ্চিন্তা হচ্ছে বাংলার জন্য। ধন্যবাদ।